হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভ সন্ধ্যা সকলকে। আজ আমরা ক্লাস 12-এর এক নতুন অধ্যায় নিয়ে এসেছি। আজ আমরা নিয়ে এসেছি এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। তো স্ট্রং রুটসকে এই গল্পে ঢোকার আগে আমরা এপিজে আব্দুল কালাম সম্বন্ধে প্রথমে আমরা জেনে নেব। তো এপিজে আব্দুল কালাম প্রথম কে ছিলেন সেই সম্বন্ধে আমরা জানতে হবে। তো আমরা সবাই জানি যে এপিজে আব্দুল কালাম প্রথমত আমাদের ভারতের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। 2002 থেকে 2007 অবধি তিনি প্রেসিডেন্ট ছিলেন ভারতের। প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও আরো অনেক কিছু তিনি ছিলেন। তিনি প্রথমত একজন সায়েন্টিস্ট ছিলেন, ইন্ডিয়ান স্পেস সেন্টারে তিনি কাজ করেছেন। তার সঙ্গে তার কিছু কিছু লেখা আমরা এই যে স্ট্রং রুটস এই গল্প আছে, এই গল্পটাকে আমরা তার লেখা উইংস অফ ফায়ার থেকে আমরা নিয়েছি। তো এই হচ্ছে এপিজে আব্দুল কালামের, আবার পুরো নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম আবুল বকির জাইনুলাবদিন আব্দুল কালাম। তো আব্দুল কালাম কে ছিলেন না, ওয়াজ ওয়ান অফ দ্য pioneers of aerospace engineering in India. So for a major part of his life, he worked as a scientist in Indian space programs. Some of his famous works are India 2020, Ignited Minds, Wings of Fire. এইগুলো হচ্ছে তার কিছু কিছু ফেমাস ওয়ার্কস, যেমনি হচ্ছে ইন্ডিয়া 2020 ছিল, ইগনাইটেড মাইন্ডস তার লেখা, আর একটা উইংস অফ ফায়ার। আর এই উইংস অফ ফায়ার থেকেই আমরা স্ট্রং রুটস এই গল্পটাকে পড়বো। আর হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 টু 2007। তো প্রথমে স্ট্রং রুটস কে কি বলছে না, এটা হচ্ছে ডক্টর আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে এই একটা এক্সট্র্যাক্টকে তুলে ধরা হয়েছে। তো এই এক্সট্র্যাক্টকে কি বলা হচ্ছে, হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। তার হোম টাউন, সে যেখানে জন্মেছে, সে যেখানে থাকতো, সেইখানের হোম টাউনে তার যে ছোটবেলাকার যে জীবনযাপন ছিল সেই জীবন কাহিনীকে এইখানে তুলে ধরা হয়েছে। দ্য পিস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথার্স আর্লি লাইফ। এখানে কি বলা হয়েছে, মেনলি এই স্ট্রং রুটস গল্পে প্রথমত অথার মানে যে লেখকের আর্লি লাইফ, সে জীবনে কি কি করেছে, মানে চাইল্ডহুড ডেসে কি কি ছিল। আর একটা কি হয়েছে, ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। তার যে গ্রোথ হয়েছে, তার জীবনে বেড়ে ওঠার ডেভেলপমেন্টস অফ স্পিরিচুয়াল গ্রোথ, মানে হচ্ছে আত্মাকে বেড়ে তোলানোর জায়গা, মানে তার ভিতরের আত্মাকে সে কিভাবে নিজেকে জাগিয়ে তুলেছিল, সেটা হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ অফ আ হিউম্যান বিং, হাউ হি ডেভেলপস হিমসেলফ অ্যাজ আ স্পিরিচুয়াল গ্রোথ অফ আ হিউম্যান বিং, এটাকে আমরা জানতে পারবো। তো এবার আমরা প্রথমত গল্পে চলে আসি। আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। সো আইটা হচ্ছে এখানে অথর নিজেই, এপিজে আব্দুল কালাম নিজেই। তো এপিজে আব্দুল কালাম কি বলছে, আমি জন্মেছিলাম একজন মিডল ক্লাস পরিবারের, তামিল ফ্যামিলি, মানে তামিল পরিবারের একজন মিডল ক্লাস ফ্যামিলিতে আমি জন্মেছি। কোথায় সে না, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের একটা দ্বীপ অঞ্চলে, সেখানে সে জন্মেছিল। ম্যাড্রাস স্টেট, ইন দ্য এস্টওয়াইল ম্যাড্রাস স্টেট, ম্যাড্রাস রাজ্যে রামেশ্বরম একটা ছোট্ট একটা বদ্বীপ অঞ্চলে, ছোট্ট একটা শহরে সে একটা মিডল ক্লাস পরিবারের ছেলে, তামিল ফ্যামিলিতে সে জন্মেছিল। মাই ফাদার জাইনুলাবদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবার অত বেশি উচ্চ শিক্ষিত ছিল না, আর অত টাকা পয়সাও ছিল না, অত জায়গা জমি বা অত সম্পত্তিও কিছু ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এত কিছু না থাকা সত্ত্বেও, এত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও সে কিন্তু পিছুপা হয়নি। হি পজেসড গ্রেট ইননেট উইজডম। তার বাবা কিন্তু গ্রেট ইননেট উইজডম, অনেক শিক্ষা, অনেক জ্ঞান অর্জন করেছিল সে, তার বাবা। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, মানে হচ্ছে ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তার বাবা শুধু এই ডিসঅ্যাডভান্টেজ, তার বাবার টাকা পয়সা নেই, তার বাবার অত ওয়েলথ ছিল না কো, তার বাবার অত মানে পরিস্থিতি খুব একটা ভালো ছিল না কো, হ্যাঁ, তার বাবা এইরকম থাকা সত্ত্বেও সে কিন্তু তার বাবা যথেষ্ট নলেজ গেইন করেছিল এবং স্পিরিচুয়াল নলেজ গেইন করেছিল তার বাবা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। সে যাকে বিয়ে করেছিল, মানে আমার মা আসিয়াম্মার সঙ্গে আমার বাবার খুবই আইডিয়াল হেল্পমেট, মানে খুব সাহায্য করত। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। আর আমার মা প্রত্যেক দিন লোকজনকে খাওয়াতো, যারা ঘরে আসতো যারা তাদেরকে খাওয়াতো। আর আমার ঠিক মনে নেই যে কতজন সংখ্যা ছিল, যে সেই সব লোকের সংখ্যা কত ছিল যে আমার মা তাদেরকে খাওয়াতো। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস। আমাদের সঙ্গে অনেক বাইরের লোকেরা এসে আমাদের সঙ্গে বসে বসে খেত। দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার।
মানে অনেক বেশি লোকজন আসতো বাইরে থেকে, আমাদের নিজস্ব ফ্যামিলির লোকজনের থেকেও বেশি লোকজন আসতো বাইরে থেকে। তারা এসে আমরা আমাদের ফ্যামিলির লোকেরাও খেত, তাদের লোকেরাও খেত, সবাই একসঙ্গে বসে আমরা খেতাম। তো মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মাই মাদার্স লাইনেজ, তার মায়ের সে কোথা থেকে এসছে, ওয়াজ মোর ডিস্টিংগুইশড ওয়ান অফ আর forebears হ্যাভিং বিন bestowed দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। মানে ব্রিটিশের থেকে আমার মায়ের যে পরিবার ছিল, মায়ের লাইনের যে পরিবার ছিল, সেই মায়ের পরিবার কিন্তু কিরকম ছিল, বাহাদুর স্বীকৃতি পেয়েছিল, বাহাদুর টাইটেল পেয়েছিল আমার মায়ের পরিবারের জন্য। এটা মানে পূর্বপুরুষেরা, মায়ের পরিবার যেখান থেকে মা বিলং করে, সেই মায়ের পূর্বপুরুষরা কি টাইটেল পেয়েছিল, তোমার বাহাদুর টাইটেল পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, মানে আমাদের অনেক ভাই বোন ছিল, তাদের মধ্যে আমি একজন। যে এ শর্ট বয়, কিরকম ছিল, একদম ঘেরা ছোট পাড়া একটা ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, মানে কি খুব একটা ভালো দেখতেও ছিল না এপিজে আব্দুল কালাম দেখে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু তার মা এবং তার বাবা দুজনেই খুব হ্যান্ডসাম। তার বাবাকে খুব হ্যান্ডসাম ছিল, লম্বা চওড়া ছিল, এবং তার মাকেও দেখতে ভালো ছিল। কিন্তু সে কিন্তু পুরোটাই আলাদা, সে হচ্ছে একদম পুরো শর্ট বয়, একদম ছোটখাটো একজন লোক, ছোটখাটো একজন ছেলে ছিল, আর একদমই খুব একটা যে ভালো দেখতে ছিল সেরকমও নয়। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের যেখানে থাকতাম সেই অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের সেই পূর্বপুরুষের বাড়িতে আমরা থাকতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, 19 সেঞ্চুরিতে এটা বানানো হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা বাড়ি, একটা বড় একটা পাকা বাড়ি ছিল, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস্ক স্ট্রিট। তাদের বাড়ি কোথায় ছিল, মস্ক স্ট্রিট মানে মসজিদের রাস্তা তাদের বাড়ি ছিল। রামেশ্বরমে যে মসজিদের রাস্তা ছিল, সেই মসজিদের রাস্তায় এই আব্দুল কালামদের বাড়ি ছিল। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আর আমার বাবা সব কিছু অ্যাভয়েড করে চলতো, মানে এড়িয়ে চলতো। কি কি এড়িয়ে চলতো, কমফোর্ট জোন। মানুষের জীবনে সবচেয়ে কমফোর্টই হচ্ছে মানুষকে আরো কুঁড়ে করে দেয়। সেই মানুষকে কুঁড়ে করার আগে কমফোর্ট জোন থেকে তাকে বেরোতে, মানে আরামদায়ক লাইফ সে কখনোই লিড করতো না। তার বাবা কখনোই আরামদায়ক লাইফকে লিড করতো না, মানে আরামদায়ক একজন জীবনযাপন করবো, সেই জীবনযাপন, আরামদায়ক জীবনযাপন থেকে তার বাবা বেরিয়ে এসেছিল। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু এই সব কিছু থাকা সত্ত্বেও আমাদেরকে সবকিছুই প্রোভাইড করেছে, আমাদেরকে সবকিছুই দেওয়া হতো, সব ফেসিলিটি তাদেরকে দেওয়া হয়েছে, খাবার, মেডিসিন, ক্লোদিং, ওষুধপত্র, জামা কাপড় সবকিছুই তাদেরকে দেওয়া হতো। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। মানে তার জীবনযাপনটা ছিল খুব সিকিউর চাইল্ডহুড, তার ছোটবেলাকার জীবনটা খুবই সিকিউর ছিল, সেফ অ্যান্ড সিকিউর জোনে ছিল। তার সঙ্গে মেটেরিয়ালিও ছিল এবং ইমোশনালিও ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার, সে কার সঙ্গে খেত, তার মায়ের সঙ্গে খেত। কোথায় খেত, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, সে কিচেনের ফ্লোরেতে, কিচেনের একদম মেঝেতে বসে তারা খেত। সি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, একটা কলা পাতা রেখে দিত, কলা পাতার উপরে খাবার দিত। অন হুইচ সি দেন ল্যাডলেড রাইস, সেখানে সে কি দিত, তার মা তাকে রাইস দিত, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, কিছু চাটনি দিত, অ্যান্ড এ ডলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর নারকেলের চাটনি থাকতো, পিকেল থাকতো, টক জাতীয় জিনিস থাকতো। এইসব জিনিসগুলো তার মা তাকে খেতে দিত। কিসের উপর খেতে দিত, ব্যানানা লিফ মানে কলা পাতার উপর এসব কিছু খাবার খেতে দিত। এবং তারা কোথায় বসে খেত, একসঙ্গে বসে কিচেনের ফ্লোরে বসে তারা খেত, রান্নাঘরের মেঝেতে বসে তারা খেত। The Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. একটা শিবের মন্দির ছিল, সেই শিবের মন্দিরটা আমাদের থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, এবং সেখানে অনেক পিলগ্রিমস মানে কি লোকেরা ঘুরতে আসতো, সেখানে পিলগ্রিম প্লেস ছিল সেই একটা জায়গা, শিবের মন্দিরটা। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের লোকালিটি মানে আমাদের আশেপাশের জনেরা প্রায় সবাই মুসলিম ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, এবং এর সঙ্গেও হিন্দুরাও অনেকে বাস করতো এর সঙ্গে। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, সবাই কিন্তু বন্ধুর মতোই মিশতো, মানে হিন্দু মুসলিম খুবই ইউনাইটেড ছিল সেই সময়, ইউনিটি ছিল তাদের মধ্যে, একতা ছিল, এবং তারা সবাই হিন্দু মুসলিম সব বন্ধুর মতো ভাই ভাই ভাবে মিশতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. একটা
পুরনো মসজিদ ছিল। সেই পুরনো মসজিদ ছিল আমাদের লোকালিটিতে, আমাদের পাড়াতে একটা পুরনো মসজিদ ছিল। সেই মসজিদে আমার বাবা আমাকে নিয়ে যেত। কখন নিয়ে যেত? ইভিনিং প্রেয়ার্স, মানে বিকালের প্রার্থনা যখন হতো সেই প্রার্থনার সময় নিয়ে যেত। I had I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. মানে সেই অ্যারাবিক যে কথাটা আর কি, মানে যেটা যে প্রার্থনাটা করা হতো, যে প্রার্থনা মুখে আওড়ে আওড়ে যারা যে নামাজ পড়া হয়, সেই নামাজের প্রতি আমার কোনো আইডিয়াই ছিল না। মানে এপিজে আব্দুল কালামের কোনো আইডিয়া ছিল না সেই নামাজ সম্বন্ধে। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু আমি এটুকু জানি যে সবটাই টোটালটাই ভগবানের কানে অবধি পৌঁছাচ্ছে। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন আমার বাবা বেরিয়ে আসতো প্রার্থনা করে, যখন নামাজ পড়ে বেরিয়ে আসতো মসজিদ থেকে, অনেক ধর্মের লোক বা অনেক লোক আমার বাবার জন্য অপেক্ষা করতো। কোথায়? বাইরে অপেক্ষা করতো, মসজিদের বাইরে। হবে কি জন্য অপেক্ষা করতো? মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। আমার বাবার কাছে সবাই এক বাটি করে জল নিয়ে আসতো। তো হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে আ প্রেয়ার। আর আমার বাবা কি করতো? একটা ফিঙ্গার টিপস এরকম করে একটা আঙুলকে ডুবিয়ে সেখানে তার উপর মন্ত্র পড়তো, কোনো একটা অ্যারাবিক ওয়ার্ডস চ্যান্ট করতো সেখানে অ্যারাবিক মানে আর কি মানে প্রার্থনা করে সেই জলটা তাদেরকে দিয়ে দেওয়া হতো। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। এই জলটাই আবার তারা কি করতো? তারা ঘরে নিয়ে যেত। সেই কালার ঘরে নিয়ে যেত এই যে লোকগুলো, ইনভ্যালিড লোকগুলো, যাদের মধ্যে আর কি মানে কোনো ক্যাপাসিটি নেই, যাদের মধ্যে কোনো ইনক্যাপাসিটি যাদেরকে বলা হয়, যেই লোকরা খুব ইনক্যাপাসিটি লোকজন, যাদের আর কি মানে জীবনে মানে কোনো আনন্দ নেই বা কোনো রোগ আছে, সেই সব লোকরা কি করতো? সেই জলটাকে, সেই প্রার্থনা করা জলটাকে, তার বাবার দেওয়া প্রার্থনা করা জলটাকে তারা ঘরে নিয়ে যেত। এবং কি হতো তারপরে? আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। এবং তারা যখন সুস্থ হয়ে উঠতো, তখন যারা কেউ যখন মানে সেই রোগ থেকে মুক্তি পেত, তখন তারা আমার বাবার কাছে আসতো এবং আমার বাবাকে এসে ধন্যবাদ জানাতো। তারপরে কি বলছে? আই অলসো রিমেম্বার ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা হাসতো, হেসে শুধু বলতো যে আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, এই সব কিছুই আল্লাহর দেওয়া, আল্লাহকে তোমরা ধন্যবাদ জানাও, যে হচ্ছে সর্বেসর্বা, যেই হচ্ছে পৃথিবীর মালিক। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী। তারপরে কি বলছে? একজন প্রিস্ট ছিল, একজন ব্রাহ্মণ ছিল, কোথাকার? সেই রামেশ্বরম একটা মন্দির ছিল সেখানে। তো তার নাম ছিল হচ্ছে পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী। ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। যে খুবই আমার বাবার কাছের বন্ধু ছিল, খুবই একজন কাছের বন্ধু ছিল এই পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী আমার বাবার। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire discussing spiritual matters. সবচেয়ে আমার একটা জিনিস এখনো মনে পড়ে, আমার ছোটবেলাকার কাহিনী, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। দুজনে হচ্ছে ধর্ম আলাদা, এ হচ্ছে ব্রাহ্মণ, এ হচ্ছে আমার বাবা হচ্ছে একজন আর একটা প্রিস্ট মসজিদে। দুজনেই দুজনকার অ্যাটায়ার মানে দুজনেই দুজনকার পোশাকে। এ হয়তো সেই নামাজের টুপি পরে পাঞ্জাবি পরে আছে, আর সে হয়তো ধুতি পরে আছে, সেই ব্রাহ্মণ ধুতি নামাবলি পরে আছে, পুজো করছে। দুজনেই দুজনের ডিফারেন্ট অ্যাটায়ারে আছে, দুজনেই দুজনের মানে বিভিন্ন পোশাকে আছে তারা, কিন্তু তারা ডিসকাস করছে কি নিয়ে? তারা আলোচনা করছে সেই স্পিরিচুয়াল ম্যাটার্সকে নিয়ে। সেই স্পিরিচুয়াল মানে সবটাই হচ্ছে আত্মতুষ্টি, মানে যেখানে আত্মার যেখানে সম্মিলন হয়, সেই সব নিয়ে, মানে ভগবান সম্বন্ধে সবকিছু, ইউনিভার্স সম্বন্ধে সবকিছু আলোচনা হতো। এবার কি হচ্ছে? when I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. আমি যখন আস্তে আস্তে বড় হচ্ছি, আমি যখন আস্তে আস্তে বুঝতে শিখছি, আমি তখন শিখেছি, তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে এই প্রার্থনা যে করো, এই যে নামাজ পড়ো, এই নামাজ পড়ার যে মানেটা কি, আসল অর্থ কি? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। বলছে প্রার্থনার কোনো মানে হয় না, প্রার্থনা এমনই কিছু মানে মিরাকেল কোনো জিনিস নেই প্রার্থনাতে। কি বলছেন? রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। মানে মানুষের মধ্যে তাদের স্পিরিট মানে আত্মার সঙ্গে মানুষের কানেকশন, আত্মার সঙ্গে মানুষের কমিউনিকেশন, এইটাকেই বোঝানো হচ্ছে প্রার্থনা। প্রার্থনা মানে হচ্ছে আত্মার সঙ্গে মানুষের বা ভগবানের সঙ্গে মানুষের একটা কমিউনিকেশন। when you pray, he said, আমার বাবা কি বলছে? যখন তুমি প্রার্থনা করবে, you transcend your body and become a part of the cosmos. তুমি নিজেকে তখন কিছু ভাববে না, তুমি ভাববে যে আমি হচ্ছি পৃথিবীর মাত্র একটা অংশ মাত্র।
তুমি যখন প্রার্থনা করো তোমাকে ভাবতে হবে যে তুমি পৃথিবীর একমাত্র একটা অংশ, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেখানে কোনো বিভাজন নেই। প্রার্থনার সময় যে কোনো ধর্মেরই প্রার্থনা হোক না কেন, এই প্রার্থনার কোনো বিভাজন হয় না। কিরকম বিভাজন হয় না? না প্রার্থনার সময় কেউ সম্পত্তি দেখে, না টাকা পয়সা দেখে, না কোনো কারোর বয়স দেখে, না কোনো কারোর কাস্ট দেখে, না কারোর কোনো ক্রিড দেখে, কোনো কিছুই আলোচনা হয় না। এই সম্বন্ধে কোনো বিভাজন হয় না। প্রার্থনা বা ভগবানের কাছে কোনো বিভাজন হয় না। তুমি যখন প্রার্থনা করবে তোমাকে মনে রাখতে হবে আমি হচ্ছি মাত্র একটা অংশ মাত্র এই পৃথিবী, আর এখানে কোনো ভাগ নেই। এখানে না বড় লোক, না ছোট লোক, না গরিব লোক, কেউ কিছু নেই। কোনো কাস্টের বিভাজন নেই এখানে, কোনো বর্ণবিদ্বেষ নেই, এবং কোনো ধর্ম নিরপেক্ষতা সবসময় বজায় রাখতে হবে। আর কি, কোনো বয়সের কোনো কিছুই থাকবে না এখানে। তো আজ আমরা এখানে পার্ট 1 শেষ করলাম। আমরা আবার পরের দিন আমরা পার্ট 2 কে নিয়ে আলোচনা করব। আপনারা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরো বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমরা আজ এখানেই এই অধ্যায়কে শেষ করলাম।